হ্যালো ডিয়ার স্টুডেন্টস। তো আজ আমি এসেছি ক্লাস 12 এর চ্যাপ্টার 10 অর্থাৎ হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারেন্স চ্যাপ্টারের কন্টিনিউয়েশন নিয়ে, অর্থাৎ লেকচার 5 এ আমরা মূলত লেকচার 1 এ আমি কিছু ক্লাসিফিকেশনের সাথে সাথে প্রিপারেশনটা বলেছিলাম এবং সেখানে আমি এটাও মেনশন করেছিলাম যে প্রত্যেকটা প্রিপারেশন, নেম, রিঅ্যাকশন এবং রিএজেন্ট প্রত্যেকটা জিনিস আমরা ধরে ধরে খুব ডিটেইলসে উইথ মেকানিজম পরবর্তী ক্লাসগুলোতে দেখাবো। তো সেই কথা মতো আজ আমি এসেছি প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন এই জায়গাটা শুরু করার জন্য। তো প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন এটা শুরু করতে গেলে অ্যাকচুয়ালি আমরা এটাকে বিভিন্ন ভাবে প্রিপেয়ার করতে পারি। হ্যালো অ্যালকেনকে, হ্যালো অ্যালকেন কি সেটা আমরা প্রথমেই বলেছিলাম, তো সেটা এখন আর বলার অপেক্ষা রাখে না। তো হ্যালো অ্যালকেনকে প্রস্তুতির প্রথম উপায় হিসাবে আমরা ভাবতে পারি ফ্রম অ্যালকেন। ফ্রম অ্যালকেন অর্থাৎ অ্যালকেন মানে বোঝাই যাচ্ছে যে আমরা এই ধরনের CH3 আছে অর্থাৎ সেটাকে, বা CH3 CH2 আছে, এরকম গ্রুপগুলোকে আমরা জেনারেলি আর দ্বারা ডিনোট করি। তাহলে ফ্রম অ্যালকেন বলতে আমি বোঝাতে চাইছি আর এইচ এরকম একটা জিনিস আছে, অর্থাৎ হয় মিথেন আছে অথবা ইথেন আছে, এই ধরনের কোন জিনিস, সেটাকে আমি CH3টাকে আর আর পাশের আরেকটা এইচ কে আমি এইচ হিসাবে এইভাবে ধরি। তাহলে আর এইচ থেকে আমি তৈরি করতে চাইছি আর এক্স, যেখানে এক্স ইকুয়াল টু অবশ্যই Cl Br I। ওকে, তো ফ্রম অ্যালকেন বলতে আমরা এটাই বোঝানোর চেষ্টা করলাম যে অ্যালকেন থেকে আমরা কিভাবে হ্যালো অ্যালকেন পেতে পারি। তো এটার জন্য যে রিএজেন্টটা ইউজ করা হয় সেক্ষেত্রে সেটা হলো, যদি আমরা ক্লোরিনেশন করতে চাই তাহলে Cl2 দেব, যদি ব্রোমিনেশন করতে চাই তাহলে Br2 দেব। ওকে, ঠিক একইভাবে যদি আয়োডিনেশন করতে চাই তাহলে I2 দেব। I2 এর ক্ষেত্রে কেসটা একটু ভিন্ন, সেটা আমি ধীরে ধীরে বলছি। তো এটার সাথে রিঅ্যাকশন কন্ডিশনটাকে রাখতে হয় ফটোকেমিক্যাল কন্ডিশন, অর্থাৎ H নিউ দ্বারা ডিনোট করা হচ্ছে ফটোকেমিক্যাল কন্ডিশন, যে সেখানে থার্মাল কোনো এখানে এফেক্ট থাকবে না, জাস্ট ফটোকেমিক্যাল এফেক্টটাই থাকবে, এটাকে H নিউ দ্বারা ডিনোট করা হয়। এবার এটাকে আমরা যদি একটা এক্সাম্পল ধরে নিয়ে ভাবি তাহলে কেমন হবে জিনিসটা। সাপোজ CH4 আছে, তার মধ্যে আমি দিলাম Cl2 সাথে H নিউ, সেখান থেকে আমি পাচ্ছি CH3 Cl। ওকে, প্লাস HCl পাবো, কারণ এখান থেকে একটা হাইড্রোজেন কমে গেছে আর এখান থেকে দুটো Cl এর মধ্যে একটা এখানে এসেছে, তাহলে একটা এক্সট্রা আছে, প্লাস HCl, এটা পেলাম। এবার কথা হলো যে এই যে প্রসেসটা, এই প্রসেসটা অ্যাকচুয়ালি ল্যাবরেটরিতে করার জন্য খুব একটা ফেভারেবল নয়। কেন নয়? তার কারণ হচ্ছে যে আমরা ফটোকেমিক্যাল কন্ডিশন দিচ্ছি, মানে কি অ্যাকচুয়ালি নির্দিষ্ট একটা ওয়েভলেন্থের বা নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সির লাইট তার উপরে ফেলে রিঅ্যাকশনটা করা হচ্ছে। তো সেরকম কন্ডিশনে আমরা এটাকে খুব একটা কন্ট্রোলে রাখতে পারি না। তার ফলে এখানটায় এই যে আমি প্রোডাক্টটা পেলাম, এটার আবার ফার্দার রিঅ্যাকশন হয়, বাকি যে Cl2 গ্যাসগুলো আমার মিডিয়ামে থাকবে সেইগুলো আবার এদের সঙ্গে রিঅ্যাক্ট করবে, অর্থাৎ এখানে আবার Cl2H নিউ। আমি আলোটাকে তো আর একটা রিঅ্যাকশন হয়ে যাচ্ছে সেটা আমি কিভাবে বুঝবো? একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তো সেই আলোটা আমি পাস করাচ্ছি, তো তার মধ্যে একটা রিঅ্যাকশন হয়ে পরবর্তী রিঅ্যাকশনটা চালু হয়ে যেতে পারে আমার ল্যাবরেটরি বেস, যদি আমি সেই রিঅ্যাকশনটা করার চেষ্টা করি। তাহলে সেক্ষেত্রে কি হবে? এরা ফার্দার আরো একটা হাইড্রোজেনকে সরিয়ে দেবে, দিয়ে কি তৈরি করবে? CH2Cl2। ঠিক একইভাবে এই রিঅ্যাকশনটা আরো 2 স্টেপ চলার পর তৈরি হয়ে যাবে CCl4। ওকে, অর্থাৎ আমার ডিজায়ার্ড প্রোডাক্ট এক্ষেত্রে ছিল কি একটা হ্যালো অ্যালকেন, কিন্তু আমি সেটা পাচ্ছি না, আমি পেয়ে যাচ্ছি এখানে CCl4। তো এই রিঅ্যাকশনটা অ্যাকচুয়ালি আমাদের ল্যাবরেটরিতে করার জন্য খুব একটা ফেভারেবল নয়, কিন্তু ইন্ডাস্ট্রিতে এটা খুব ভালো একটা প্রসেস হিসেবে ইউজ করা যেতে পারে। কারণ ল্যাবরেটরিতে যখন আমরা করি তখন পুরো বিষয়টাকে কন্ট্রোলে রাখাটা একটু কঠিন হয়, কিন্তু ইন্ডাস্ট্রিতে এরাই ওয়ান স্টেপ রিঅ্যাকশন করে থামিয়ে দেওয়ার মতো সেখানে ইনফ্রাস্ট্রাকচারের ব্যবস্থা থাকে, সুতরাং সেখান থেকে খুব সহজে আমরা হ্যালো অ্যালকেন পেতে পারি। ওকে, তো এইবার কথা বলবো আমরা এই রিঅ্যাকশনের মেকানিজম নিয়ে। তো ফ্রম অ্যালকেন টু হ্যালো অ্যালকেন
এই পদ্ধতিটা যখন আমরা এরকম কোন একটা হ্যালোজেনের যে গ্যাস সেটার প্রেজেন্সে করছি, তখন রিঅ্যাকশনটা মূলত যায় একটা রেডিক্যাল পাথওয়েতে, অর্থাৎ মেকানিজমটা হয় অ্যাকচুয়ালি রেডিক্যাল মেকানিজম। এবারে রেডিক্যাল মেকানিজম যখন হয়, তখন আমার এখানে তো কোনো সিলেক্টিভিটি ছিল না, আমার জাস্ট চারটেই হাইড্রোজেন ছিল, একটাকে সরিয়েছি, একটাকে সিএল দিয়েছি। কিন্তু যখন কোনো সিলেক্টিভিটির কেস আসবে, অর্থাৎ আমি যদি বলি CH3 CH2 CH3 এরকম একটা কিছু আছে, সেটার মধ্যে আমি দিলাম Cl2H নিউ, তাহলে এক্ষেত্রে আমার একটা হাইড্রোজেনকে সরিয়ে তার জায়গাতে সিএল আসবে, কিন্তু সেই কোন হাইড্রোজেনটাকে সে সরাবে কোশ্চেন। তাহলে কোন একটা নির্দিষ্ট হাইড্রোজেনকে সরিয়ে দিচ্ছে মানে কি সেখানে একটা রেডিক্যাল তৈরি হচ্ছে। তো রেডিক্যালের স্টেবিলিটি কেমন হয়? রেডিক্যালের স্টেবিলিটি হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যদি এই পজিশন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, তাহলে আমার যে রেডিক্যালটা তৈরি হবে সেটা কত ডিগ্রি হবে? 1 ডিগ্রি হবে। যদি এখান থেকে বের হয় তাহলে 1 ডিগ্রি হবে, কিন্তু যদি এখান থেকে বের হয় তাহলে 2 ডিগ্রি রেডিক্যাল হবে। তাহলে স্টেবিলিটি কার বেশি? 2 ডিগ্রি। তাহলে আমাদের মেজর প্রোডাক্ট কোনটা তৈরি হবে? CH3 CH, এখানে Cl টা ঢুকবে আর CH3 টা যেমন ছিল তেমন থাকবে, এটা এটা হবে আমাদের মেজর প্রোডাক্ট। আর মাইনর প্রোডাক্ট কোনটা হবে? মাইনর প্রোডাক্টটা হবে এইখান থেকে হাইড্রোজেন সরে গিয়ে Cl ঢুকবে, অর্থাৎ CH2 Cl CH2 CH3, এটা মাইনর। এবারে আমরা দেখব পরের এক্সাম্পল, যেখানে একটা কন্ট্রোভার্সি রয়েছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে CH3 CH CH3 CH3, এটার মধ্যে যদি Cl2 দেওয়া হয় এবং H নিউ দেওয়া হয়, তাহলে কোন প্রোডাক্টটা মেজর হবে, কোনটা মাইনর হবে? তো আমরা এখানে যেটা দেখলাম রেডিক্যালের স্টেবিলিটি, তো সেই অনুযায়ী দেখতে গেলে এটাকে যদি সরাই তাহলে 3 ডিগ্রি রেডিক্যাল পাবো, তো সেটা খুব স্টেবল হবে। তাহলে আমার মেজর প্রোডাক্ট হওয়া উচিত কোনটা? CH3 Cl CH3 CH3, এটা মেজর হওয়া উচিত, কিন্তু এটা হয় অ্যাকচুয়ালি মাইনর। আর মেজর হয়ে যায় কোনটা? সাইডেরটা, অর্থাৎ CH2 Cl CH CH3 CH3। এবার কথা হচ্ছে কেন? আমরা যদি এক্ষেত্রে প্রবাবিলিটিটা কাউন্ট করি, তাহলে দেখা যায় যে এইখানে প্রোটন রয়েছে 1 পিস, কিন্তু এই যে পজিশনগুলো, প্রত্যেকটা টার্মিনাল পজিশনগুলো, সেখানে প্রোটন রয়েছে 3 পিস করে, অর্থাৎ 9টা। তো প্রবাবিলিটির টার্মে ভাবতে গেলে এই প্রোটনগুলোর এলিমিনেটেড হওয়াটা বেশি প্রবাবল। তো আমাদের এই রিঅ্যাকশনের ক্ষেত্রে মূলত যে বিষয়টা কাজ করে, আমরা এগুলোকে মেইনলি রিঅ্যাক্টিভিটি দিয়ে আলোচনা করলাম, যে কোনটা বেশি স্টেবল সেটা তৈরি হচ্ছে, ফলে সেটা দিয়ে রিঅ্যাকশন হচ্ছে। কিন্তু রিঅ্যাক্টিভিটির পাশাপাশি সিলেক্টিভিটি টার্মটা এখানে ইম্পর্টেন্ট। তো এখানে রিঅ্যাক্ট্যান্টের পক্ষে সিলেকশন করার একটা প্রবাবিলিটি যেখানে রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখব যেহেতু এই সেম টাইপের প্রোটনের সংখ্যা এখানে বেশি থাকছে, 9টা থাকছে প্রবাবিলিটি, কিন্তু এইখানে প্রবাবিলিটি মাত্র একটা, তাই এখানটাই রিঅ্যাক্টিভিটি টার্মটা এই সিলেক্টিভিটি টার্মকে এখানে ডমিনেট করছে। তার জন্য এই প্রোডাক্টটা হচ্ছে মাইনর, এটা হচ্ছে মেজর। এটা একটা খুব কন্ট্রোভার্সি রয়েছে এটা নিয়ে, তো এটা এক্সাম পারপাস খুব একটা ইম্পর্টেন্ট নয়, জাস্ট ফর ইনফরমেশন এটা বললাম। ক্লিয়ার? তো ঠিক একইভাবে আমরা যদি কখনো ব্রোমিনেশন করতে চাই, অর্থাৎ CH3Br তৈরি করতে চাই, তাহলে আমরা এখানে Br2 দেব, বা এখানে যদি আমরা ব্রোমিন চাই তাহলে এখানে আমরা Br2 দেব। ওকে, কিন্তু আয়োডিনের ক্ষেত্রে আমি প্রথমেই বললাম যে আয়োডিনের ক্ষেত্রে কেসটা একটু আলাদা হয়, তো সেটা নিয়ে এবার আমরা আলোচনা করব। আয়োডিনের ক্ষেত্রে মূলত এই রিঅ্যাকশনটাই হয়ে যায় রিভার্সিবল রিঅ্যাকশন। রিভার্সিবল রিঅ্যাকশন মানে কি? যে রিঅ্যাকশনটা ফরওয়ার্ড ডিরেকশনে যায় কিন্তু সাথে সাথে আবার ব্যাক করে, অর্থাৎ CH4 প্লাস I2
এটাকে ফটোকেমিক্যাল কন্ডিশনে দেওয়া হলো, সেখান থেকে সে CH3I তৈরি করলো প্লাস HI তৈরি করলো, সাথে সাথে আবার এদিকে ব্যাক করলো। এর কারণটা কি? এর কারণ হলো যে এই HI এটা খুব ভালো একটা রিডিউসিং এজেন্ট, অর্থাৎ নিজে অক্সিডাইজ হতে চাই। অক্সিডাইজ হওয়া মানে কি, এখানে হাইড্রোজেনের সঙ্গে আছে, তার মানে অক্সিডাইজ হতে গেলে ওকে কি করতে হবে, নিজের সঙ্গে বন্ড করতে হবে। অর্থাৎ অক্সিডেশন স্টেট এখানে কত, -1, তাহলে মানে মিনিমাম জিরোতে সে যেতে চাইবে। তাহলে জিরোতে যেতে হলে তাকে আয়োডিনের সঙ্গে আর একটা বন্ড তৈরি করতে হবে, অর্থাৎ I2 গ্যাস তৈরি করতে হবে। আমরা জানি যে কোনো রিঅ্যাকশন মিডিয়াম থেকে I2 গ্যাসটা খুব সহজে রিলিজ হতে চায় যদি সেখানে প্রবাবিলিটি থাকে। তার কারণ হচ্ছে এটাই যে HI যেটা তৈরি হচ্ছে ওটা খুব ভালো একটা রিডিউসিং এজেন্ট। তার ফলে কি হয় যে রিঅ্যাকশনটা এদিকে কম থাকে, এই রিঅ্যাকট্যান্ট সাইডে বেশি চলে আসে, প্রোডাক্ট সাইডে রিঅ্যাকশনটা যায় না। ফলে আমার যে প্রোডাক্টটুকু পাওয়ার কথা তার খুব কম পরিমাণ ইল্ড আমি পাই, সেক্ষেত্রে আমার লস হবে। তার জন্য কি হয়, এক্ষেত্রে এমন কিছু অক্সিডাইজিং এজেন্ট এখানে মিশিয়ে রাখতে হয় যার ফলে রিঅ্যাকশনটা ব্যাক না করে। যেমন HiO3, এটা যদি আমার রিঅ্যাকশন মিডিয়ামে থাকে তাহলে কি হবে যে এই HIটা যেই ফর্ম করবে সাথে সাথে সেই HI এর সঙ্গে রিঅ্যাক্ট করবে করে I2 গ্যাস বার করবে, ওকে, প্লাস H2O বার করবে, ওকে। তো এর ফলে কি হবে যে আমরা জানি যে লা সাতেরিয়ার প্রিন্সিপাল অনুযায়ী বলা হয়েছিল যে কোন একটা রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রে যেদিকে কনসেন্ট্রেশনটা কম থাকবে, বেশি কনসেন্ট্রেশন থেকে সবসময় সেদিকে যাবে রিঅ্যাকশনটা ইকুইলিব্রিয়ামে রিচ করার জন্য, ওকে। তার মানে আমার এখানে HIটা ফর্ম করছে, HI ফর্ম করার সাথে সাথে HI দেখতে পাচ্ছে যে মিডিয়ামের মধ্যে HiO3 রয়েছে, তাহলে সেটার সঙ্গে HiO3 এর সঙ্গে সরাসরি রিঅ্যাকশনটা করে নিল। সে আর ব্যাকে গেল না, না গিয়ে সরাসরি এই HI এর সঙ্গে রিঅ্যাকশনটা করে I2 সে রিলিজ করে মিডিয়াম থেকে বার করে দিল। তার মানে কি আমার মিডিয়াম থেকে কমে গেল কোন জিনিসটা, এই জিনিসটা, এটা তৈরি হয়ে এটা ব্যাকে আর গেল না, এমনকি রিঅ্যাকশন মিডিয়ামেও থাকলো না, সেটা গ্যাস হয়ে বেরিয়ে গেল। তাহলে আমার রিঅ্যাকশন মিডিয়ামের মধ্যে HI এর কনসেন্ট্রেশনটা কমে যাবে। তার মানে কি এইদিকে কনসেন্ট্রেশন বেশি, এদিকে কম। তার মানে লা সাতেরিয়ার প্রিন্সিপাল কি বলছে, যেদিকে কনসেন্ট্রেশন বেশি সেখান থেকে কম কনসেন্ট্রেশনের দিকে যাবে ইকুইলিব্রিয়াম রিচ করার জন্য। তার মানে রিঅ্যাকশনটা আরো বেশি করে ফরওয়ার্ডের দিকে ফোর্সড হবে, ওকে। তো সেই কারণে এখানে HiO3 বা এই জাতীয় HNO3 এই জাতীয় জিনিসপত্র এখানে ইউজ করা হয় যাতে এই HIটাকে সে টেক আপ করে নিয়ে মিডিয়াম থেকে বার করে দিতে পারে। ক্লিয়ার? এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ছিল। তো এরপর আমাদের দেখা হলো ফ্রম অ্যালকেন আমরা কিভাবে অ্যালকাইল হ্যালাইড তৈরি করব, ওকে, বা হ্যালো অ্যালকেন তৈরি করব। এরপর আমরা আসবো ফ্রম অ্যালকিন, ওকে, ফ্রম অ্যালকিন। তো ফ্রম অ্যালকিন বলতে আমরা সাধারণত এক্ষেত্রে দেখানোর চেষ্টা করব এমন কিছু RCH11CH2, সেটার মধ্যে সাপোজ একটা HX দেওয়া হলো, অর্থাৎ X মানে হ্যালোজেন, তেমন একটা কিছু দেওয়া হলো। এবারে এখান থেকে তৈরি হবে RCH, X টা কোথায় জুড়বে, দুদিকে H আছে, তো এই X টা কার সাথে জুড়বে আর H টা কার সাথে জুড়বে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এক্ষেত্রে আমাদের একটা রুল ছিল, মার্কোনিকফ রুল বলে আমরা সবাই জানি। তো মার্কোনিকফ রুল কি বলছে যে যখন এরকম কোন অ্যালকেনের সঙ্গে কোন একটা অ্যালকিনের সঙ্গে যখন এরকম HX বা হ্যালোজেনের এরকম যদি কোনো রিঅ্যাকশন হয়, সেক্ষেত্রে কি হবে, এই হ্যালোজেনটা কোন দিকে ঢুকবে আর হাইড্রোজেনটা কোন দিকে ঢুকবে। তো মার্কোনিকফ রুল বলছে হাইড্রোজেনটা সবসময় ঢুকবে লেস সাবস্টিটিউটেড এর দিকে, অর্থাৎ যেদিকে হাইড্রোজেন অলরেডি বেশি আছে, সাবস্টিটিউশন কম আছে, সেই দিকটাতে হাইড্রোজেনটা ঢুকবে, আর হ্যালোজেনটা ঢুকবে মোর সাবস্টিটিউটেড এর দিকে, অর্থাৎ যেদিকে হাইড্রোজেনটা কম আছে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে দুটো হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেনটা কোথায় ঢুকবে, মার্কোনিকফ রুল অনুযায়ী যেদিকে বেশি হাইড্রোজেন সেখানে। তার মানে এখানে আমার CH2 ছিল সেটা CH3 হয়ে গেল, আর হ্যালোজেনটা কোথায় ঢুকবে, যেদিকে মোর সাবস্টিটিউটেড ছিল, অর্থাৎ হাইড্রোজেন কম ছিল। এখানে একটা হাইড্রোজেন ছিল, এখানে দুটো হাইড্রোজেন ছিল, তাই একটার দিকে এক্সটা ঢুকলো আর দুটোর দিকে এইচটা ঢুকলো, ওকে। তো এই রিঅ্যাকশনটাকেই যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি,
তাহলে জিনিসটা কেমন হয়, CH3 CH ডবল বন্ড CH2, তার মধ্যে দেওয়া হলো HBr। তো সেক্ষেত্রে কি হবে, এই যে ডবল বন্ড, আমরা জানি যে ডবল বন্ড মানে কি, পাই ইলেকট্রন, যেটা কিনা লুজলি বাউন্ড, সেটা খুব সহজে খুলে যেতে পারে। তাহলে এই যে ডবল বন্ডটা, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি HBr এর ক্ষেত্রে আমরা জানি যে ব্রোমিন একটা ইলেকট্রোনেগেটিভ একটা অ্যাটম, তাহলে কি হবে যে ডেল মাইনাসটা এর মাথায় থাকবে, ডেল প্লাসটা এর মাথায় থাকবে। আর পাই ইলেকট্রন ক্লাউড মানে কি, সেটা নেগেটিভ চার্জ, তাহলে এই নেগেটিভ চার্জটা এখান থেকে খুলে গিয়ে এই পজিটিভের উপরে আসবে, ডেল পজিটিভের উপরে। তাহলে কি হবে, এই প্রোটনটা টেক আপ হবে এখানে। এবার এই ডবল বন্ডটা খুলছে মানে কি, প্রোটনটা দু জায়গাতে যে কোনো এক জায়গাতে টেক আপ হতে পারে। তো সেটা মার্কোনিকভ রুল থেকে আমরা বললাম যে যেদিকে বেশি হাইড্রোজেন আছে সেই দিকেই হাইড্রোজেনটা যাবে। তার মানে হাইড্রোজেনটা এখানে টেক আপ হলো, আর এখানে কি তৈরি হবে, তাহলে পজিটিভ চার্জ তৈরি হবে। তো পজিটিভ চার্জ যদি তৈরি হয় তাহলে কি হবে, CH, এখানে ক্যাটায়ন, এখানে CH3। ওকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট আসছে, এবং সেই ইন্টারমিডিয়েটটার তাহলে একটা স্কোপ থাকছে যে সে যদি কখনো রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে মোর স্টেবল ক্যাটায়ন তৈরি করতে পারে, তাহলে তার একটা স্কোপ সেখানে থাকছে যে সে রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে তার ক্ষেত্রে। যদিও এক্ষেত্রে সেই প্রবাবিলিটিটা নেই, কিন্তু যখন তার ক্ষেত্রে প্রবাবিলিটি থাকবে তখন সেখানে রিঅ্যারেঞ্জমেন্টটা হবে, এটা কনসিডার করতে হবে আমাদেরকে। তো যাই হোক, আমরা পরের স্টেপটা দেখবো। এক্ষেত্রে তাহলে এখানে যদি প্রোটনটা টেক আপ হয়, তাহলে ব্রোমিনের মাথায় এই নেগেটিভ চার্জটা চলে যাবে, তার মানে মিডিয়ামে কি পড়ে আছে, ব্রোমিন মাইনাস পড়ে আছে, সেটা গিয়ে এবার এই ক্যাটায়নকে অ্যাটাক করবে। তাহলে আমি কি পাবো, CH3 CH Br CH3, এই প্রোডাক্টটা পাবো। এটাও আমার একটা হ্যালো অ্যালকেন। এবারে আরেকটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে এই মলিকিউলটার মধ্যে দেওয়া হলো HBr, তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে। ওকে, কি প্রোডাক্ট তৈরি হবে, এক্ষেত্রে হাইড্রোজেন একদিকে যাবে, ব্রোমিনটা একদিকে যাবে। আমার মেকানিজম এটা ছিল, আমি মেকানিজমটা দেখালাম, কিন্তু আমার ওভারঅল প্রোডাক্টটা আমি দেখতে পাচ্ছি হাইড্রোজেনটা একদিকে যাচ্ছে, হ্যালোজেনটা আর একদিকে যাচ্ছে। হাইড্রোজেন কোন দিকে যাচ্ছে, যেদিকে বেশি পরিমাণে হাইড্রোজেন আছে। তাহলে এখানে যদি আমি কাউন্ট করি, তাহলে এই যে কার্বনটা, এটা কটা বন্ড করেছে, 4টে বন্ড অলরেডি করেছে, কারণ এদিকে দুটো এদিকে দুটো, তার মানে এখানে হাইড্রোজেন একটাও নেই। বাট এখানে এই কার্বনটা কটা বন্ড করেছে, এখানে দুটো আর এখানে একটা, 3টে, তার মানে এইখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে 0 হাইড্রোজেন আর 1 হাইড্রোজেন, এদের মধ্যে নিশ্চয়ই এই হাইড্রোজেনটা তাহলে যেদিকে 1 হাইড্রোজেন আছে সেদিকেই যাবে। তাহলে প্রোডাক্ট কি তৈরি হবে, এখানে একটা মিথাইল গ্রুপ ছিলই, সেটা আছে, আর ব্রোমিনটা তাহলে এইদিকে ঢুকবে আর হাইড্রোজেনটা এখানে ঢুকবে। এটা দেখার প্রয়োজন নেই, না দেখালেও চলবে, দেখালেও কোনো ভুল নেই। তো এটা হচ্ছে প্রোডাক্ট। তো এই যে মেকানিজমটা এখানে দেখানো হলো, এই মেকানিজমটাকে সাধারণত বলা হয় ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। ওকে, তো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন ফলো করে আমরা এই অ্যালকিন থেকে হ্যালো অ্যালকেন পেতে পারি, তার একটা প্রুফ দেখানো হলো। এবার আমরা বললাম যে এক্ষেত্রে যদি যেহেতু একটা ফ্রি কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটের মধ্যে দিয়ে রিঅ্যাকশনটা যাচ্ছে, সেহেতু এক্ষেত্রে রিঅ্যারেঞ্জমেন্টের একটা প্রবাবিলিটি থাকছে। তো রিঅ্যারেঞ্জমেন্ট হলে কেমন হতে পারে সেটা আমরা এবার একটু দেখে নেব। আমাদের নেক্সট এক্সাম্পল সেটা হচ্ছে CH3 CH CH3 CH double bond CH2। ওকে, এটা হচ্ছে আমাদের নেক্সট এক্সাম্পলের সাবস্ট্রেট। সেখানে সাপোজ দেওয়া হলো HBr। এবারে আমরা প্রত্যেকটা স্টেপ মেকানিজম করে দেখব যে কি তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি। তো এক্ষেত্রে যেহেতু এদিকটাতে হাইড্রোজেন বেশি আছে, তার মানে হাইড্রোজেনটা এখানে ঢুকবে, তাহলে ক্যাটায়নটা কোথায় কোথায় তৈরি হবে, এই কার্বনের উপরে ক্যাটায়নটা তৈরি হবে। সেটা আমরা লিখে নিই, দেখি কেমন হয়। CH3 CH CH3 CH সিঙ্গেল বন্ড CH3, এখানে কার্বোক্যাটায়ন, এই হাইড্রোজেনটা এখানে ঢুকলো, তার মানে কি অ্যাকচুয়ালি এই বন্ডটা খুলে গিয়ে একে ধরলো, অর্থাৎ হাইড্রোজেনটা এখানে চলে এলো, তার মানে এখানে একটা বন্ড কমে গেল, তাহলে এখানে একটা ক্যাটায়ন তৈরি হলো।
সেই ক্যাটায়নটা এটা। ওকে, এবার আমরা যদি একটু ফলো করি তাহলে দেখতে পাবো আমার যে ক্যাটায়নটা আমি পেয়েছি সেটা কত ডিগ্রি ক্যাটায়ন, এদিকে একটা কার্বন এদিকে একটা কার্বন, মানে 2 ডিগ্রি ক্যাটায়ন। আমি বললাম রিঅ্যারেঞ্জমেন্টের যদি প্রবাবিলিটি থাকে বা পসিবিলিটি থাকে তবে রিঅ্যারেঞ্জমেন্টটা হবে এবং সেটা মাস্ট হতেই হবে। তাহলে আমি যদি একটু ফলো করি, এই কার্বনটার কথা যদি আমি ভাবি, এই কার্বনটা কত ডিগ্রি কার্বন, এই কার্বনটা 1 2 3 তিনটে আলাদা আলাদা কার্বনের সঙ্গে যুক্ত, তার মানে ওটা 3 ডিগ্রি কার্বন। তো এই কার্বনের উপরে যদি কোনোভাবে ক্যাটায়নটাকে ট্রান্সফার করা যায়, যদি রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এটা করা যায়, তাহলে সেই ইন্টারমিডিয়েটটা মোর স্টেবল হবে। তার জন্য কি করতে হবে, এই যে প্রোটনটা এখানে এক্সট্রা ছিল, আমি যদি এইচটাকে এইভাবে দেখাই CH আর এদিকে এই বন্ডটা, তাহলে এই প্রোটনটা এখান থেকে এখানে শিফট করবে। এই শিফটটাকে সাধারণত বলা হয়ে থাকে 1,2 হাইড্রাইড মাইগ্রেশন। ওকে, এটা H মাইনাস হিসাবে মাইগ্রেট করে, নিজে মাইনাস হিসাবে বেরিয়ে যাচ্ছে, মানে কি রেখে যাবে, পজিটিভ চার্জ রেখে যাবে। তার জন্য এই কার্বনের উপর একটা পজিটিভ চার্জ তৈরি হয়। সেটা দেখতে কেমন হয়, CH3 C, এখানে ক্যাটায়ন, এখানে CH3, এখানে CH2, এখানে CH3। এবার এই যে ক্যাটায়নটা এটা 3 ডিগ্রি ক্যাটায়ন, মানে মোর স্টেবল 2 ডিগ্রি ইচ্ছে। তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট আমি করে নিলাম। রিঅ্যারেঞ্জমেন্ট করার পর এবার দেখতে পাবো যে এখানে আমার কি পড়েছিল, এইচটাকে তো টেক আপ করেছিল, তাহলে মিডিয়ামে আমার কি বিআর মাইনাসটা ছিল, সেই বিআর মাইনাসটা এবার এখানে অ্যাটাক করবে। এবং আমরা ইজিলি এখানে দেখতে পাচ্ছি যে একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটের মাধ্যমে রিঅ্যাকশনটা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো না যে কোন দিক দিয়ে আসবে, যেহেতু আমরা জানি যে একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট মানে কি, সেটা sp2 হাইব্রিডাইজ অর্থাৎ প্ল্যানার হয়, এরকম ধরনের হয়, একটা নির্দিষ্ট প্লেনের মধ্যেই থাকে। এটা যদি প্লেন হয়, এটা যদি তার কার্বন হয়, তাহলে এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, এদিকে একটা বন্ড, এখানে পজিটিভ চার্জ, এরকম ভাবে থাকে অ্যাকচুয়ালি। তো সেক্ষেত্রে আমরা কি পাবো, প্রোডাক্টটা CH3 CH3 Br CH2 CH3। ওকে, তো এক্ষেত্রে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই তো গেল রিঅ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা। তো এই ব্রোমিনেশনের ক্ষেত্রে একটা এক্সেপশন দেখা যায়, যেটাকে বলা হয় খারাস এফেক্ট। সেই এফেক্টটা কি সেটা আমরা একবার একটু দেখার চেষ্টা করব। তো খারাস এফেক্ট মানে হচ্ছে মূলত পারক্সাইডের উপস্থিতিতে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে এই রিঅ্যারেঞ্জমেন্টটা আর হয় না। ওকে, রিঅ্যারেঞ্জমেন্টটা না হয়ে যে প্রোডাক্টটা হওয়া উচিত সেই প্রোডাক্টটা দেয়। অর্থাৎ যদি আমার এই সেম রিঅ্যাকশনটাই যদি এই সেম রিঅ্যাকশনটাই যদি আমার এই HBr এর সাথে সাথে এখানে একটা পারক্সাইড দেওয়া থাকতো, আলো পারক্সাইড, অর্থাৎ H নিউ সাথে H2O2 বা এমন যে কোনো পারক্সাইড যদি দেওয়া থাকতো, তাহলে কি হতো যে আমার এখানে যে রিঅ্যারেঞ্জড প্রোডাক্টটা আমি পাচ্ছি, অ্যাকচুয়ালি আমার ডবল বন্ড তো এখানে, তার মানে এখানে একটা হাইড্রোজেন ঢুকবে, এখানে একটা ব্রোমিন ঢুকবে, এটাই আমার উচিত। এই বন্ডটা খুলে গিয়ে এখানে ব্রোমিন ঢুকবে, এখানে হাইড্রোজেন ঢুকবে, এটাই উচিত ছিল। কিন্তু আমরা কি পেলাম, এখানে রিঅ্যারেঞ্জড প্রোডাক্ট পেলাম আগেরটাতে। কিন্তু এই পারক্সাইডের উপস্থিতিতে কি হয়, রিঅ্যাকশনটা চেঞ্জ হয়ে এই রিঅ্যারেঞ্জমেন্টটা বন্ধ হয়ে যায়, গিয়ে জাস্ট যেখানে ডাবল বন্ডটা ছিল সেইখানে একদিকে ব্রোমিন একদিকে হাইড্রোজেন ঢুকে যায়। এটাকে সাধারণত বলা হয়ে থাকে অ্যান্টি মার্কোনিকফ রুল। ওকে, তো এই অ্যান্টি মার্কোনিকফ রুল অনুযায়ী যেটা বলা হচ্ছে সেটা কেমন হয়, প্রোডাক্টটা অ্যান্টি মার্কোনিকফ রুল। তার মানে কি, মার্কোনিকফ রুল অনুযায়ী আমরা বলছিলাম যে যেদিকে বেশি হাইড্রোজেন আছে, অর্থাৎ এদিকে আমি বলতে পারি যে এদিকে হাইড্রোজেন বেশি আছে, এদিকে একটা কার্বন আছে মানে হাইড্রোজেন কম, তাহলে হাইড্রোজেনের দিকে হাইড্রোজেন ঢুকবে। আর যেদিকে কার্বন ঢুকেছে বা কোনো সাবস্টিটিউশন আছে সেদিকে আমার এক্সট্রা ঢুকবে। কিন্তু অ্যান্টি মার্কোনিকফ রুল বলছে তার উল্টোটা, অর্থাৎ এই হ্যালোজেনটা ঢুকবে যেদিকে লেস সাবস্টিটিউটেড, অর্থাৎ যেদিকে হাইড্রোজেনের সংখ্যা বেশি
সেই দিকে ঢুকবে হ্যালোজেনটা। তাহলে আমার এই প্রোডাক্টটা নিশ্চয়ই তৈরি হবে না। অ্যান্টি মার্কনিকভ রুল যদি ফলো হয় তাহলে কি হবে? অ্যান্টি মার্কনিকভ রুল ফলো হলে এদিকে হাইড্রোজেন বেশি, তার মানে হ্যালোজেনটা এখানে ঢুকবে, এবার ব্রোমিনটা এখানে আর এই এইচটা এখানে ঢুকবে, অর্থাৎ CH3 C CH3 এদিকটাতে H CH সিঙ্গেল বন্ড CH2 Br এখানে ঢুকলো, হাইড্রোজেনটা এখানে ঢুকলো, এটা হবে প্রোডাক্ট। ওকে, কিন্তু এই জিনিসটার মধ্যে আমি যদি সিম্পলি এখানে এই HBrটা দিয়ে রাখতাম, কোনো পারঅক্সাইড দিতাম না, সেরকম যদি হতো তাহলে কি হতো? পারঅক্সাইডের অ্যাবসেন্সে কি হতো? রিঅ্যারেঞ্জ প্রোডাক্ট তৈরি হতো, অর্থাৎ প্রথমে এখানে একটা ক্যাটায়ন আসতো, তারপর এই প্রোটনটা শিফট হতো, ওই ক্যাটায়নটা এখানে আসতো, আসার পর ব্রোমিনটা এখানে ঢুকতো, অর্থাৎ আমি প্রোডাক্টটা কি হতো? আগে যেটা লিখলাম এই প্রোডাক্টটা তৈরি হতো। এই প্রোডাক্টটা তৈরি হতো। ওকে, তো এই ছিল এক্সেপশন, যেটা কিনা অ্যান্টি মার্কনিকভ রুল ফলো হয় ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড অনলি। যদি পারঅক্সাইড দেওয়া না থাকে তাহলে সিম্পল ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের মেকানিজমের মাধ্যমে করতে হবে। যদি রিঅ্যারেঞ্জমেন্ট যদি পসিবল হয় বা প্রবাবিলিটি থাকে তাহলে সেটাকে রিঅ্যারেঞ্জ করাতে হবে, তারপর সেখানে আমাদেরকে হ্যালোজেনটাকে ঢোকাতে হবে, এক্স মাইনাসটাকে ঢোকাতে হবে সেক্ষেত্রে। ওকে, তো আমরা যদি এখানে একটা রিঅ্যাকশন সিকোয়েন্সের কথা ভাবি তাহলে সেটা কেমন হবে? একটা রিঅ্যাকশন সিকোয়েন্সের মাধ্যমে এই গোটা বিষয়টা যদি একটু সামারাইজ করার চেষ্টা করি তাহলে জিনিসটা কেমন হবে? আমরা বললাম আর CH ডাবল বন্ড CH2, ওকে, সেটার মধ্যে একবার দেওয়া হলো HBr, আর একবার দেওয়া হলো HBr ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড, HBr ইন প্রেজেন্স অফ H2O2। ওকে, তাহলে আমার প্রোডাক্টের মধ্যে কি পার্থক্য আসবে? প্রোডাক্টের মধ্যে পার্থক্য হচ্ছে যে একবার মার্কনিকভ রুল হবে, একবার অ্যান্টি মার্কনিকভ রুল হবে, অর্থাৎ একবার ব্রোমিনটা বাইরে ঢুকবে, একবার ব্রোমিনটা ভেতরে ঢুকবে। বাইরে কখন ঢুকবে ব্রোমিনটা? যখন অ্যান্টি মার্কনিকভ, তখন, অর্থাৎ এখানে পাবো আর CH2 CH2 Br, এখানে কি পাবো? এবার ব্রোমিনটা ভেতরে ঢুকবে কারণ এটা মার্কনিকভ রুল, তাহলে কি হবে? আর CH Br CH3। ওকে, কিন্তু এই জিনিসটাই যদি আমি ক্লোরিনের ক্ষেত্রে করি, অর্থাৎ এখানে দেওয়া হলো HCl একবার, আর একবার দেওয়া হলো HCl ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড, তাহলে কি হবে? তাহলেও কি এরকম হবে? উত্তর হচ্ছে না। উত্তর হচ্ছে দুটোর ক্ষেত্রেই সেম প্রোডাক্ট হবে। সেটা কি? মার্কনিকভ রুলই ফলো হবে, অ্যান্টি মার্কনিকভ এর ক্ষেত্রে হবে না। তার মানে আর CH Cl CH3 এটাই তৈরি হবে। এরকম ধরনের কোনো অ্যান্টি মার্কনিকভ প্রোডাক্ট এর ক্ষেত্রে তৈরি হবে না। এই এক্সেপশনটা বা এই খারাজ এফেক্টটা মূলত দেখা যায় শুধুমাত্র ব্রোমিনেশনের ক্ষেত্রে ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড। ক্লোরাইডের ক্ষেত্রে এরকম কিছু দেখা যায় না। যখন ক্লোরাইড ঢোকার প্রশ্ন আসবে তখন সবসময় মার্কনিকভ রুল অনুযায়ী অ্যাডিশনটা হবে। ওকে, আর একটা রিঅ্যাকশন সিকোয়েন্স আমরা দেখব, সেটা হচ্ছে সাপোজ এরকম একটা সাবস্ট্রেট দেওয়া হলো, সেটার মধ্যে একবার দেওয়া হলো HCl, একবার দেওয়া হলো HCl ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড, একবার দেওয়া হলো HBr, আর একবার দেওয়া হলো HBr ইন প্রেজেন্স অফ পারঅক্সাইড। কোন ক্ষেত্রে উত্তর কি হবে? ওকে, তো এটা নিজেরা ট্রাই করতে হবে। নিজেরা একবার ট্রাই করো ভিডিওটা পজ করে। তো সেক্ষেত্রে কি হবে? এখানে আমি দেখাই যে শুধুমাত্র HCl আছে বা HCl এর সঙ্গে পারঅক্সাইড আছে, প্রোডাক্ট সেম হবে, যেটা আমি আগের এক্সাম্পলেই বললাম। সেটা কি? মার্কনিকভ প্রোডাক্ট হবে, অর্থাৎ হাইড্রোজেনটা সবসময় কম হাইড্রোজেনের দিকে ঢুকবে। তার মানে কি? এখানে ঢুকবে ক্লোরিনটা, এটা পাবো।
কিন্তু যখন আমি ব্রোমিনের অ্যাডিশন করব তখন কি হবে, নর্মাল ব্রোমিন যখন দিয়েছি তখন তো প্রোডাক্টটা এরকমই পাবো, শুধু সিএল এর জায়গায় বিআর বসবে, এটাই পাবো। কিন্তু যখন আমার পারঅক্সাইড দেওয়া তখন কি হবে, অ্যান্টি মার্কোনিকভ প্রোডাক্ট পাবো। অর্থাৎ যেদিকে হাইড্রোজেন বেশি সেদিকে ব্রোমিনটা ঢুকবে, আর যেদিকে হাইড্রোজেন কম সেদিকে হাইড্রোজেন ঢুকবে। ক্লিয়ার? এবার আমরা দেখব হ্যালো অ্যালকেন ফ্রম অ্যালকিন, এটা লাস্ট ক্যাটাগরি, সেটা হচ্ছে ফ্রম অ্যালাইলিক সাবস্টিটিউশন। অ্যালাইলিক বাই অ্যালাইলিক সাবস্টিটিউশন। প্রশ্ন হচ্ছে অ্যালাইল মানে কি? একেবারে ফার্স্ট ক্লাসের কথাটা মনে করো। ফার্স্ট ক্লাসে আমি যখন বিভিন্ন ক্লাসিফিকেশন গুলো দেখাচ্ছিলাম তখন আমরা কি বলেছিলাম, অ্যালাইল হ্যালাইড বলে একটা জিনিস বলেছিলাম। অ্যালাইল হ্যালাইড সেটাকে দেখতে কেমন ছিল, এরকম ধরনের কিছু একটা ছিল। অর্থাৎ এই যে ডবল বন্ডটা সেটা জাস্ট একবার রেজোন্যান্স করে এখানে আসতে পারলেই তারপরেরটাতে এটা বেরিয়ে যাবে। অর্থাৎ এই যে টোটাল গ্রুপটা এটাকে আমরা বলেছিলাম অ্যালাইল গ্রুপ, এবং সেই অ্যালাইল কার্বনের সঙ্গে যেহেতু একটা হ্যালোজেন আছে তাই এটাকে আমরা বলেছিলাম অ্যালাইল হ্যালাইড। ওকে, তো এবারে আমরা পড়বো অ্যালাইলিক সাবস্টিটিউশনের মাধ্যমে কিভাবে অ্যালকিন থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুত করা যেতে পারে। ওকে, তো সেটা কেমন হবে, আমরা যদি একটা অ্যালাইল হ্যালাইডের কথা ভাবি তাহলে জিনিসটাকে দেখতে কেমন হয়, CH2 ডবল বন্ড সি এইচ, দুটো বন্ড একটা বন্ড, তিনটে, এই একটা চারটে, এদিকে CH2 এদিকে X। ওকে, অর্থাৎ আমি কিছুই না, জাস্ট জিনিসটাকে এইভাবে দেখালাম, এই একটা দুটো তিনটে, এটা কার্বন 1, এটা 2, এটা 3, এটা 1, এটা 2, এটা 3, 3 নাম্বার কার্বনের সঙ্গে হ্যালোজেনটা আছে Cl, অর্থাৎ এখানে আমি হ্যালোজেনকেই বোঝালাম এরকম। তো আমার কথা হচ্ছে আমি শুরু করব কি দিয়ে, অ্যালাইল গ্রুপ আছে এমন কোন একটা অ্যালকিন দিয়ে, তার মানে সেখানে এক্সট্রা থাকবে না, সবগুলোই CH3 হয়ে যাবে, সবগুলোই হাইড্রোজেন আছে এমন হয়ে যাবে, অর্থাৎ এই জিনিসটা হবে সিম্পলি। ওকে, এই 3 নাম্বার কার্বনের সঙ্গে আর কিছু থাকবে না, এখানে তিনটাই CH2 CH CH3 এরকম একটা কিছু হবে। ওকে, তো সেটার সাবস্টিটিউশন করে আমি কি পাবো, সাবস্টিটিউশন করা হলো সাপোজ কোন একটা রিএজেন্ট দিয়ে করা হলো, করলে আমি কি পাবো, অ্যালাইলিক সাবস্টিটিউশন মানে কি, এটা অ্যালাইল কার্বন কোনটা আমি বললাম, এটা অ্যালাইল কার্বন যেটাতে ওই হ্যালোজেনটা ছিল তাকে আমি সরিয়ে তার বদলে একটা হাইড্রোজেনকে লিখেছি। তো এখানে অ্যালাইল কার্বন বলতে এটা। এবার প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে কোন এখানে যদি একটা Cl মাইনাস আমি দিয়ে দিতাম তাহলে কি হতো, এই Cl মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করতো, তারপর এটা এখানে গিয়ে আরেকটা কিছুকে বার করতো, এরকম একটা ব্যাপার ছিল আমাদের সেই SN1 SN2 এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম। কিন্তু এই অ্যালাইলিক সাবস্টিটিউশন মেকানিজমের ক্ষেত্রে কি হয়, যে শুধুমাত্র এই অ্যালাইল পজিশন থেকে একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে একটা হ্যালোজেনকে ঢুকিয়ে দিতে হবে। ওকে, অর্থাৎ সেখানে একটা এক্স ঢুকবে, তাহলে আমি কি পাবো, CH2 CH CH2 Cl, বন্ড যেমন ছিল তেমন, এটা হবে আমার প্রোডাক্ট। ওকে, এবারে আমরা দেখবো যে এই রিএজেন্টটা যে আমরা বললাম, তাহলে রিএজেন্টটা কি হতে পারে এবং কার ক্ষেত্রে কি হতে পারে সেটা আমি দেখব। রিএজেন্ট মানে এখানে তাহলে আমি কি ইউজ করতে পারি, মোটামুটি যে কোনো হ্যালোজেন, অর্থাৎ ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যে কোনো, কিন্তু সেটাকে কি করতে হবে, 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করতে হবে উইথ এই অ্যালাইলিক কোন একটা গ্রুপের সঙ্গে। ওকে, অর্থাৎ আমার এই সাবস্ট্রেটের সঙ্গে যদি এখানে Cl2 দিয়ে 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করা হয় তাহলে এক্ষেত্রে আমার এই প্রোডাক্টটা তৈরি হবে, Clটা ঢুকবে। ওকে, যদি আমার এই Br2 নিয়ে 400 থেকে 500 ডিগ্রিতে হিট করা হয় এই সাবস্ট্রেটকে,
তাহলে এখানে একটা ব্রোমিন ঢুকবে। ক্লিয়ার? কিন্তু এটার জন্য স্পেসিফিক যে মেথড গুলো সেটা হচ্ছে ফর ব্রোমিনেশন, ফর অ্যালাইলিক ব্রোমিনেশন, টু বি ভেরি প্রিসাইজ, ফর অ্যালাইলিক bromination, the best reagent is NBS. NBS means N-bromosuccinimide. Okay? তো N-bromosuccinimide যদি আমরা ইউজ করি তো সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট ইল্ড পাওয়া যাবে অ্যালাইলিক ব্রোমিনেশনের ক্ষেত্রে। কারণ এনবিএস ইউজ করলে কি হয়, এনবিএস ইউজ করলে অ্যালাইলিক ব্রোমিনেশনটা তো হয়ই, প্লাস ওর সাথে সাথে যে বাই প্রোডাক্ট গুলো তৈরি হয় অর্গানিক রিঅ্যাকশনের, সেই বাই প্রোডাক্ট গুলোর প্রত্যেকটা হয় গ্যাসিয়াস স্পিসিস, এবং সেই গ্যাসিয়াস স্পিসিসটা মানে কি রিঅ্যাকশন মিডিয়াম থেকে খুব দ্রুত বেরিয়ে যাবে, তাহলে প্রোডাক্ট সাইডের কনসেন্ট্রেশন কমে গেল, তার মানে এদিকের রিঅ্যাকশনটা অলওয়েজ ফরওয়ার্ড ডিরেকশনে বাড়তে থাকবে। লা শাতেরিয়ার প্রিন্সিপাল যেটা আগের রিঅ্যাকশনের ক্ষেত্রে একবার বলেছি, সেম লজিক। গ্যাসটা যদি বেরিয়ে যায় তাহলে কি হবে, ইকুইলিব্রিয়ামটা প্রোডাক্ট সাইডে যাওয়ার জন্য সবসময় ফরওয়ার্ড রিঅ্যাকশনটাই ভালো হবে। ওকে, আর একটা কি স্পেসিফিক রিএজেন্ট ফর অ্যালাইলিক ক্লোরিনেশন, the best reagent is SO2Cl2. ওকে, তো এই যে রিএজেন্ট বলতে আমরা মোটামুটি এই জিনিসগুলোকে বুঝবো, হয় কোনো একটা হ্যালোজেন নিয়ে 400 থেকে 500 তে হিট করো, অথবা অ্যালাইলিক পজিশনে ব্রোমিনেশনের জন্য বেস্ট অপশন হচ্ছে এনবিএস, আর অ্যালাইলিক পজিশনে ক্লোরিনেশনের জন্য বেস্ট অপশন হচ্ছে SO2Cl2। ওকে, আমরা एग्जांपल দেখবো একটা। সাপোজ এরকম একটা সাবস্ট্রেট দেওয়া হলো, ওকে, দিয়ে এটার মধ্যে দেওয়া হলো Br2 400 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা দেওয়া হলো এলিমেন্টাল বিআর গ্যাস ইন প্রেজেন্স অফ আলো এবং পারক্সাইড, দিয়ে রিফ্লাক্স করা হলো। রিফ্লাক্স মানে জেনারেলি খুব হাই টেম্পারেচার। অথবা এটার ক্ষেত্রে দেওয়া হলো এনবিএস। এই সবকটা দিলেই, যে কোনো একটা দিলেই প্রোডাক্ট সেম হবে। ওকে, যে কোনো একটা দিলেই প্রোডাক্ট সেম হবে, কোনো আলাদা প্রোডাক্টের ক্ষেত্রে হবে না। প্রোডাক্টটা তাহলে কি হবে, এখানে আমাদেরকে সবার আগে খুঁজে বার করতে হবে অ্যালাইলিক পজিশন কোনটা। অ্যালাইলিক পজিশন মানে কি, এখানে যদি আমি এই হাইড্রোজেন গুলোকে আলাদা আলাদা ভাবে দেখাই তাহলে জিনিসটা হয় কার্বনের সঙ্গে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন। এবার আমরা দেখতে পাচ্ছি এই যে সেই কনজুগেশনটা, যেটা এই যে এখানে কনজুগেটেড আছে, তার মানে কি আমার অ্যালাইলিক পজিশন হচ্ছে কোনটা, এটা অ্যালাইলিক কার্বন। অ্যালাইলিক কার্বনের সাথে যারা আছে তাদের মধ্যে যে কোনো একজনকে সাবস্টিটিউট করে সেখানে একটা ব্রোমিন ঢুকবে, তার মানে প্রোডাক্টটা দেখতে কেমন হবে, CH2Br। ক্লিয়ার? তো এই রিঅ্যাকশনটাকে আমরা এত ভাবে করতে পারি। আবার আমরা যদি ঠিক এই পজিশনে একটা ক্লোরিন চাই, সাপোজ আমার প্রোডাক্টটা চাইছি আমি এটা, এই প্রোডাক্টটা আমি চাইছি CH2Cl, তাহলে আমার রিএজেন্ট কি দিতে হবে, এটার মধ্যে রিএজেন্ট তাহলে কি দিতে হবে, আমি যেটা বললাম স্পেসিফিক রিএজেন্ট ফর ক্লোরিনেশন কি, SO2Cl2। অথবা আমি কি করতে পারতাম, নরমাল ইল্ডের জন্য Cl2 নিয়ে 400 ডিগ্রি থেকে 500 ডিগ্রিতে হিট করতাম, প্রোডাক্টটা এটা পেতাম। ওকে, তো আজকের লেকচারটা মোটামুটি এই পর্যন্তই থাকবে। পরবর্তী লেকচারে আমরা শুরু করব প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন ফ্রম অ্যালকোহল, এবং সেই জায়গাটা আরো বেশি ইন্টারেস্টিং এবং আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ সেখানে আমরা এই একই অ্যালকোহল থেকে
4 থেকে 5টা ভেরিয়েশনে কিভাবে রিয়েজেন্ট চেঞ্জ করে বা তাদের স্পেসিফিসিটি চেঞ্জ করে আমার প্রোডাক্টটা আর দরকার নাকি এস দরকার, কোন একটা কাইরাল স্পিসিস থেকে আর প্রোডাক্ট দরকার নাকি এস প্রোডাক্ট দরকার, সেটা যদি আমি কোনো ক্ষেত্রে ডিটারমিনেন্ট আমার আগে থেকে করা থাকে, তাহলে আমাকে একটা নির্দিষ্ট রিয়েজেন্ট দিতে হবে। সবগুলো ওই অ্যালকোহল থেকে ওখানে ক্লোরিনই ঢোকাবে, অ্যালকোহলকে ওএইচটাকে বার করে, বা ব্রোমিনকেই ঢোকাবে, কিন্তু কোন পজিশন থেকে ঢোকাবে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণভাবে তার রিয়েজেন্টের উপর। তো সেই ডিটেলস ক্লাসটা নিয়ে আমরা আসবো পরবর্তী ক্লাসে। তো তার জন্য দেখতে থাকো স্কুল অফ কেমিস্ট্রি। এবং অর্গানিকের ক্ষেত্রে সাধারণত প্রত্যেকটা ক্লাসে নিজেদের ক্লাস নোটটা তৈরি করার চেষ্টা করবে, তাহলে নিজেদেরকে বুঝতেও সুবিধা হবে, প্লাস একটা রিভিশনের জায়গাটা ভালোভাবে রেডি হবে। ওকে, তো আজকের ক্লাস এই অবধি শেষ করছি। ধন্যবাদ।